এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 13 উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ। তো এই চ্যাপ্টারে আজকে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব তোমাদের সিলেবাস অনুযায়ী সেটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই পয়েন্টটি হচ্ছে ফেজেস অফ প্ল্যান্ট গ্রোথ বা উদ্ভিদের বৃদ্ধির দশা এবং প্ল্যান্ট গ্রোথ রেট বা উদ্ভিদের বৃদ্ধির হার। তো আজকে এই যে ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে সবার কাছে চটপট শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে ফেজেস অফ প্ল্যান্ট গ্রোথ বা উদ্ভিদের বৃদ্ধির বিভিন্ন দশা। তো উদ্ভিদের বৃদ্ধিটা কোথার থেকে শুরু হয়? উদ্ভিদের বৃদ্ধি শুরু হয় কোথার থেকে বলতো? ভাজক কলাযুক্ত অঞ্চল থেকে। কোথার থেকে? ভাজক কলাযুক্ত অঞ্চল। এই ভাজক কলাযুক্ত অঞ্চলের থেকেই উদ্ভিদের কিন্তু বৃদ্ধিটা শুরু হয়, তাই তো? এই ভাজক কলাযুক্ত অঞ্চলের থেকে যে উদ্ভিদের বৃদ্ধি শুরু হয়, এই বৃদ্ধি তিনটি পর্যায়ের মাধ্যমে সংঘটিত হয়, অর্থাৎ তিনটি দশার মাধ্যমে সংঘটিত হয়। সেই তিনটি দশাগুলো কি কি? নাম্বার 1 হচ্ছে ফেজেস অফ সেল ডিভিশন অথবা ফেজেস অফ ফরমেশন। তো ফেজেস অফ সেল ডিভিশন বা ফেজেস অফ ফরমেশন, এটার বাংলা অর্থ কি? এটার বাংলা অর্থ হচ্ছে কোষ বিভাজন দশা বা সৃষ্টিকরণ দশা। কি বললাম? কোষ বিভাজন দশা বা সৃষ্টিকরণ দশা। তো এই দশায় কি হয়? এই দশায় উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল। উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল বলতে আমরা কি বুঝি? উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল বলতে আমরা যা বুঝি তা হচ্ছে কাণ্ড ও মূলের অগ্রভাগ, তাই তো? তো এই যে কাণ্ড এবং মূলের অগ্রভাগ, একে কি বলা হয়? একেই বলা হয় বর্ধনশীল অঞ্চল, তাই তো? এই বর্ধনশীল অঞ্চলে কি উপস্থিত থাকে? উপস্থিত থাকে ভাজক কলা। কি উপস্থিত থাকে? ভাজক কলা। বুঝতে পেরেছো? তো এই ভাজক কলাটা এবার কি হয়? ভাজক কলা এবারে বিভাজিত হয়ে যায়। এই ভাজক কলা বিভাজিত হয় কোন পদ্ধতিতে? মাইটোসিস পদ্ধতিতে। এই মাইটোসিস পদ্ধতিতে ভাজক কলাটা বিভাজিত হয়ে যায়। এই যে ভাজক কলা মাইটোসিস পদ্ধতিতে খুব দ্রুত বিভাজিত হতে থাকে, ঠিক আছে? বিভাজিত হয়ে অসংখ্য নতুন অপত্য কোষের সৃষ্টি করে, ঠিক আছে? তো কোষগুলি কেমন হয়? কোষগুলি এইরকম পাতলা প্রাচীর বিশিষ্ট হয় সম আকৃতির হয় এবং
ঘন প্রোটোপ্লাজম পূর্ণ হয়। তাহলে কোষগুলি কেমন দেখতে হয়? কোষগুলি পাতলা প্রাচীর বিশিষ্ট, সম আকৃতির এবং ঘন প্রোটোপ্লাজম পূর্ণ হয়। ঠিক আছে, তাহলে কোষ বিভাজন দশা বা এই যে সৃষ্টিকরণ দশা, যাকে আমরা ইংলিশে বলি যে ফেজেস অফ সেল ডিভিশন অথবা ফেজেস অফ ফরমেশন, এই ফেজটা বুঝতে পেরেছো, এই দশাটা। তো এর পরবর্তী দশাতে আসছি। ফেজেস অফ ইলংগেশন বা যাকে আমরা বাংলায় বলে থাকি দীর্ঘীকরণ দশা। ঠিক আছে, তো ফেজেস অফ ইলংগেশন বা দীর্ঘীকরণ দশাতে কি হবে? তো সেল ডিভিশন ফেজে কি হয়েছিল না পাতলা প্রাচীর বিশিষ্ট, সম আকৃতির আর ঘন প্রোটোপ্লাজম পূর্ণ কোষের সৃষ্টি হয়েছিল, তাই তো? তো এই যে কোষটা সৃষ্টি হয়েছিল, এই ফেজেস অফ ইলংগেশন বা দীর্ঘীকরণ দশাতে কি হবে? কোষটা আকারে বাড়বে, অর্থাৎ দীর্ঘ এবং আয়তনে বড় হবে, তাই তো? এছাড়া কি হবে? কোষের যে কোষ প্রাচীরের চারপাশে সেলুলোজ জমা হবে, সেলুলোজ জমা হয়ে কোষ প্রাচীরটাকে পুরু বানাবে, তাই তো? কোষের মধ্যে ভ্যাকুওলের সৃষ্টি হবে। কোষের মধ্যে ভ্যাকুওল সৃষ্টি হওয়ার ফলে কি হবে? কোষের মধ্যে যে রসস্ফীতি চাপটাকে বাড়িয়ে দেবে, ফলে কোষটি আরো দীর্ঘ এবং বড় হবে। এটাই হচ্ছে আসল কথা। তাহলে ফেজেস অফ ইলংগেশন বা দীর্ঘীকরণ দশার পয়েন্টগুলো কি কি হবে লিখে ফেলি। নাম্বার 1, কোষ আকারে বড় হবে। দ্বিতীয় নম্বর পয়েন্টে কি হবে? কোষ প্রাচীরে সেলুলোজ জমা হয়ে কোষ প্রাচীরকে পুরু করবে, তাই তো? 3 নম্বর পয়েন্ট কি হবে? কোষের মধ্যে ভ্যাকুওলের সৃষ্টি হবে। চার নম্বর কি হবে? ভ্যাকুওল কোষ মধ্যস্থ রসস্ফীতির চাপটাকে বাড়িয়ে দেবে। এর ফলে কি হবে? কোষটি আকারে এবং আয়তনে আরো বড় হবে। বুঝতে পেরেছো? তাহলে ফেজেস অফ ইলংগেশন বা দীর্ঘীকরণ দশার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এইগুলো। তো প্রথমে কোষ বিভাজন দশার পরে কোষ দীর্ঘীকরণ দশা বা ফেজেস অফ ইলংগেশন, এই দশার যে বৈশিষ্ট্যগুলো এগুলো লিখলেই হবে। এর পরবর্তী যে দশাতে আসছি
সেটি হচ্ছে phases of maturation or differentiation। তো ফেজেস অফ ম্যাচিউরেশন বা ডিফারেন্সিয়েশন যাকে আমরা বাংলায় কি বলবো, যাকে আমরা বাংলায় বলবো পরিণতির দশা বা বিভেদন দশা। তো এই দশার বৈশিষ্ট্যগুলো তাহলে কি কি হবে? বৃদ্ধি সম্পূর্ণ হলে কোষগুলি নানান কাজের জন্য পরিবর্তিত এবং রূপান্তরিত হবে। তাহলে প্রথম পয়েন্ট কি হবে? বৃদ্ধি সম্পূর্ণ হলে কোষগুলি নানান কাজের জন্য রূপান্তরিত ও পরিবর্তিত হবে, তাই তো? দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি হবে? দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হবে কোষগুলি জাইলেম, ফ্লোয়েম, স্ক্লেরেনকাইমা ইত্যাদি নানান স্থায়ী কলা ও কলাতন্ত্রে রূপান্তরিত হবে। তাহলে এই দশার আরেকটি বৈশিষ্ট্য কি হবে? কোষগুলি জাইলেম, ফ্লোয়েম, স্ক্লেরেনকাইমা ইত্যাদি স্থায়ী কলা এবং কলাতন্ত্রে পরিবর্তিত এবং রূপান্তরিত হবে। কি বললাম? পরিবর্তিত এবং রূপান্তরিত হবে। তাহলে এই ফেজেস অফ ম্যাচিউরেশন বা ডিফারেন্সিয়েশনের বৈশিষ্ট্যগুলো হলো, তাহলে এই যে ফেজেস অফ প্ল্যান্ট গ্রোথ বা বৃদ্ধির যে তিনটি দশা, বুঝতে পেরেছো আশা করি। তাহলে বৃদ্ধির যে তিনটে দশা এখানেই পুরোটাই কমপ্লিট করছি, ঠিক আছে? কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেট। এই প্ল্যান্ট গ্রোথ রেটকে আমরা বাংলায় কি বলে থাকি? বাংলায় বলে থাকি উদ্ভিদের বৃদ্ধির হার। তো উদ্ভিদের বৃদ্ধির হার নিশ্চয়ই পরিমাপযোগ্য। তাহলে উদ্ভিদের বৃদ্ধির হার আমরা কাকে বলবো? উদ্ভিদের বৃদ্ধির হার আমরা তাকেই বলবো প্রতি একক সময়ে উদ্ভিদের বৃদ্ধির যে পরিমাণ, একেই আমরা বলবো উদ্ভিদের বৃদ্ধির হার বা প্ল্যান্ট গ্রোথ রেট, ঠিক আছে? তাহলে প্ল্যান্ট গ্রোথ রেট আমরা কাকে বলবো? প্রতি একক সময়ে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপকেই বলা হবে প্ল্যান্ট গ্রোথ রেট বা উদ্ভিদের বৃদ্ধির হার। তো উদ্ভিদের এই বৃদ্ধির হারকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রথম ভাগটি হচ্ছে এককোষী জীব বা উদ্ভিদের বৃদ্ধির হার।
এককোষী জীব বা উদ্ভিদের বৃদ্ধির হার। তো এককোষী জীব বা উদ্ভিদ বলতে আমরা কি বুঝি? এককোষী জীব বলতে বা উদ্ভিদ বলতে আমরা বুঝি ইস্ট, ব্যাকটেরিয়া ইত্যাদি, এগুলোকেই আমরা বলে থাকি এককোষী জীব বা এককোষী উদ্ভিদও বলে থাকি, তাই তো? তো দেখো, এই যে এককোষী জীব বা উদ্ভিদের বৃদ্ধিটা কেমন হয়। এককোষী জীব বা উদ্ভিদের বৃদ্ধিটা কিন্তু জিওমেট্রিক আকারে বাড়তে থাকে বা গুণোত্তর বৃদ্ধির আকারে বাড়তে থাকে। কিভাবে? খুব দ্রুত পরিমাণে গুণোত্তর আকারে এই এককোষী জীবের বৃদ্ধিটা বাড়তে থাকে। সেই কারণে এই ধরনের বৃদ্ধির লেখচিত্রটা কেমন হয় বলতো? সেই কারণে এই ধরনের বৃদ্ধির লেখচিত্রটা যে আকৃতির হয়। কি আকৃতির হয়? যে আকৃতির হয়। এটাকে যদি আমরা সময় ধরি আর এটাকে যদি আমরা বৃদ্ধি ধরি, তো এককোষী জীবেদের বৃদ্ধির হারটা কেমন হয়? এককোষী জীবেদের বৃদ্ধির হারটা জিওমেট্রিক গ্রোথের আকারে বৃদ্ধি পায় বা গুণোত্তর আকারে। গুণোত্তর বা যাকে বলা হয় জিওমেট্রিক গ্রোথ, এই গুণোত্তর বৃদ্ধির আকারে বা জিওমেট্রিক গ্রোথের আকারে বাড়তে থাকে। যদি এই সমস্ত জীবকে কালচার মিডিয়াতে যদি বাড়ানো হয় বা গ্রো করানো হয়, যদি এই সমস্ত জীব বায়ুজীবী হয়, তাহলে কি হয়? এরা অক্সিজেনের অভাব বোধ করে, ফলে এদের প্রচুর সংখ্যায় মৃত্যু ঘটে। এছাড়াও এই ধরনের এককোষী জীবেরা যদি স্বাভাবিকভাবে এরকম গুণোত্তর আকারে বৃদ্ধি পেতে থাকে, তাহলে এক সময় ওদের খাদ্যাভাব, ওদের বাসস্থানের সবেরই অভাব দেখা যায়, ফলে এদের মৃত্যু ঘটে। বুঝতে পেরেছো? তাহলে এককোষী জীব বা উদ্ভিদের বৃদ্ধির হারটা। তো আরো একটা পয়েন্ট বলে দিই, এই যে এককোষী জীব বা উদ্ভিদের বৃদ্ধির হার, এটি কিন্তু দীর্ঘস্থায়ী নয়। বুঝতে পেরেছো? তাহলে এককোষী জীব বা উদ্ভিদের বৃদ্ধির হারটা কেমন হয় বুঝতে পেরেছো? এর পরের পয়েন্টে আসছি, বহুকোষী উদ্ভিদের বৃদ্ধির হার। তো বহুকোষী উদ্ভিদের বৃদ্ধি কোথায় হয়? আগেই বলেছি, একটু আগেই, যে বহুকোষী উদ্ভিদের বৃদ্ধিটা সাধারণত ভাজক কলাযুক্ত অঞ্চলে হয়। ভাজক কলাযুক্ত অঞ্চল বা বর্ধনশীল অঞ্চল বলতে আমরা কি বুঝি? কাণ্ড এবং মূলের অগ্রভাগকে বুঝি, তাই তো? অর্থাৎ বহুকোষী উদ্ভিদের এই বৃদ্ধির হারটা পরিলক্ষিত হয় কোথায়? পরিলক্ষিত হয় কাণ্ড ও মূলের অগ্রভাগে। ক্লিয়ার? তো এই ধরনের বৃদ্ধির হার কিন্তু ধ্রুবক থাকে। এছাড়াও আরো একটা পয়েন্ট বলি, এই ধরনের যে বৃদ্ধির হার, অর্থাৎ বহুকোষী উদ্ভিদের বৃদ্ধির হারটা কিন্তু দীর্ঘস্থায়ী। বহুকোষী উদ্ভিদের কোষগুলো মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে নতুন অপত্য কোষের সৃষ্টি করে। কিভাবে? 2, 4, 8, ঠিক আছে, এইভাবে।
অপত্য কোষের সৃষ্টি করে। কিন্তু একটা সমস্যা, এই যে ভাজক কলাযুক্ত অঞ্চলের কোষ বা এই যে কাণ্ড এবং মূলের অগ্রভাগের কোষ বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে, প্রথমে বিভাজিত হয়ে এর সব কোষ কিন্তু পুনরায় বিভাজিত হয় না। কি হয় না? সব কোষ পুনরায় বিভাজিত হয় না। সেক্ষেত্রে কি হয়, কিছু কোষ পরিবর্তিত এবং রূপান্তরিত হয়ে স্থায়ী কলা এবং কলাতন্ত্রে পরিণত হয়। ঠিক আছে? তো এক্ষেত্রে বৃদ্ধির লেখচিত্রটা কেমন হয়? এক্ষেত্রে বৃদ্ধির লেখচিত্রটা হয় কেমন বলতো? এরকম সরল রেখায় চলতে থাকে। ঠিক আছে? তো এটি যদি সময় হয় আর এটা বৃদ্ধি, তাই তো? তো সরল রেখায় চলতে থাকে। তো এটাকে কি বলা হয়? একে বলা হয় অ্যারিথমেটিক গ্রোথ। কি বলা হয়? একে অ্যারিথমেটিক গ্রোথও বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের বৃদ্ধির লেখচিত্রটাকে আমরা কি বলবো? এই ধরনের বৃদ্ধির লেখচিত্রটাকে আমরা বলবো লাইনার গ্রোথ রেট, LGR। ঠিক আছে? লাইনার গ্রোথ রেট বলে থাকি। এছাড়াও দেখো, এই যে মাইটোসিস পদ্ধতিতে যে কোষটা বিভাজিত হয়ে 2, 4, 8 এইভাবে যে গুণোত্তর আকারে বৃদ্ধি পাচ্ছে, একে আমরা কি বলবো? একে আমরা বলবো অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কি বলবো? অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ক্লিয়ার? তাহলে বহুকোষী উদ্ভিদের বৃদ্ধির হার এখানেই কমপ্লিট করছি। এরপরে আসছি অ্যাবসোলিউট গ্রোথ রেট and relative গ্রোথ রেট। তো এই অ্যাবসোলিউট গ্রোথ রেট এবং রিলেটিভ গ্রোথ রেটকে আমরা বাংলায় কি বলবো? এই অ্যাবসোলিউট গ্রোথ রেটকে আমরা বাংলায় বলবো চূড়ান্ত বৃদ্ধির হার, এবং রিলেটিভ গ্রোথ রেটকে আমরা কি বলবো? এবং রিলেটিভ গ্রোথ রেটকে আমরা বলবো আপেক্ষিক বৃদ্ধির হার। বুঝতে পেরেছো? তাহলে অ্যাবসোলিউট গ্রোথ রেটটা কি? অ্যাবসোলিউট গ্রোথ রেট হচ্ছে প্রতি একক সময়ে কোনো উদ্ভিদের বৃদ্ধির পরিমাণকে কি বললাম? অ্যাবসোলিউট গ্রোথ রেটটা কি? অ্যাবসোলিউট গ্রোথ রেট হচ্ছে প্রতি একক সময়ে কোনো উদ্ভিদের বৃদ্ধির হার। এটি হচ্ছে অ্যাবসোলিউট গ্রোথ রেট বা চূড়ান্ত বৃদ্ধির হার। তো আমরা চূড়ান্ত বৃদ্ধির হারকে কি হিসেবে প্রকাশ করি? চূড়ান্ত বৃদ্ধির হারকে আমরা প্রকাশ করি A2 মাইনাস A1 বাই T2 মাইনাস T1। তাহলে এই হিসেবে প্রকাশ করি, তাই তো? দেখো, এক্ষেত্রে A1 বলতে আমরা কি বুঝি? A1 বলতে আমরা বুঝি প্রাথমিক আয়তন, আর A2 বলতে আমরা কি বুঝি? চূড়ান্ত আয়তন। অপরদিকে T1 বলতে আমরা কি বুঝি?
T1 হচ্ছে প্রাথমিক সময়, T2 হচ্ছে চূড়ান্ত সময়। ঠিক আছে, এরপরে আসছি রিলেটিভ গ্রোথ রেট। কি বললাম? রিলেটিভ গ্রোথ রেট। রিলেটিভ গ্রোথ রেট বা যাকে আমরা বাংলায় বলে থাকি আপেক্ষিক বৃদ্ধির হার। এই আপেক্ষিক বৃদ্ধির হারটা কি? আপেক্ষিক বৃদ্ধির হার হচ্ছে প্রতি একক সময়ে এবং একক আয়তনে কোনো উদ্ভিদের বৃদ্ধির হারকে বলা হয় আপেক্ষিক বৃদ্ধির হার। তাহলে আপেক্ষিক বৃদ্ধির হার বা রিলেটিভ গ্রোথ রেট কি? রিলেটিভ গ্রোথ রেট হচ্ছে প্রতি একক সময় এবং একক আয়তন। আর অ্যাবসলিউট গ্রোথ রেটে কি হয়েছে? প্রতি একক সময় শুধু হয়েছে। ঠিক আছে, তাহলে রিলেটিভ গ্রোথ রেটে কি হবে? প্রতি একক সময় এবং একক আয়তনে কোনো উদ্ভিদের বৃদ্ধির হারকে বলা হয় রিলেটিভ গ্রোথ রেট বা আপেক্ষিক বৃদ্ধির হার। ক্লিয়ার? তো এই আপেক্ষিক বৃদ্ধির হার বা রিলেটিভ গ্রোথ রেটকে আমরা যে সূত্রের মাধ্যমে প্রকাশ করে থাকি সেই সূত্রটি হচ্ছে কি বলতো? 1/a1 ইকুয়াল টু a2 মাইনাস a1 বাই t2 মাইনাস t1। এই সূত্রটির দ্বারা আমরা এই RGR বা রিলেটিভ গ্রোথ রেট বা আপেক্ষিক বৃদ্ধির হারকে নির্দেশ করি। ক্লিয়ার? তো এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে বহু বর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধির হার। তো বহু বর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধির হার কিন্তু পরিবর্তনশীল। দেখা গেছে বর্ষাকাল এবং বসন্তকাল এই দুটো ঋতুতে বৃদ্ধি বেশি হয়, আবার গ্রীষ্মকাল ও শীতকাল এই দুটো ঋতুতেই বৃদ্ধি কম হয়। বুঝতে পেরেছ? তাহলে বহুবর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধির হারটা মাপা হয় কার সাহায্যে? বহুবর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধির হার নির্ণয় করা হয় পাতার পৃষ্ঠতলের সূচক নির্ণয় দ্বারা। তো আমরা পাতার পৃষ্ঠতলের সূচককে আমরা ইংলিশে কি বলবো? আমরা ইংলিশে বলবো লিফ এরিয়া ইন্ডেক্স। কি বলবো? লিফ এরিয়া ইন্ডেক্স। তো এই লিফ এরিয়া ইন্ডেক্স বা পাতার পৃষ্ঠতলের সূচকটা আমরা কিভাবে নির্ণয় করব? এভাবেই নির্ণয় করব। প্রথমে লিখব সালোক সংশ্লেষকারী পাতার ক্ষেত্রফল বাই উদ্ভিদের দ্বারা অধিকৃত ভূমির ক্ষেত্রফল। এটি হচ্ছে লিফ এরিয়া ইন্ডেক্স বা পাতার পৃষ্ঠতলের সূচক নির্ণয়ের সূত্র।
বুঝতে পেরেছো? তাহলে পাতার পৃষ্ঠতলের সূচক নির্ণয়ের সূত্রটা কি হলো? সালোক সংশ্লেষকারী পাতার ক্ষেত্রফল বাই উদ্ভিদের দ্বারা অধিকৃত ভূমির ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? তাহলে আজকেই এখানেই আমার ভিডিওটা কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।